আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। সবকিছুর ঊর্ধ্বে আমি এই বাংলাদেশের একজন নাগরিক, একজন মেয়ে। আমি একজন মেয়ে এই বাংলাদেশের। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? আমি এই যে আমি পানি খাই, এই পানিটার জন্য কিন্তু আমি ট্যাক্স দিই, ট্যাক্স পে করতে হয়। কিন্তু এক বোতল পানি কিনতে আমার ট্যাক্স পে করতে হয় সরকারের কাছে। তো আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলতে চাই। গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু, আশিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আশিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা। কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না। আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলো। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকায় দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিবো। তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো, তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু, ওনার ঝামেলা চলতেছে, আওয়ামী লীগ বিএনপি যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বের হতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাবো না, এত দূরে তো আমি যাবো না। পরে সে বললো না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম। উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো মেশিন আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডরে ফিঙ্গারপ্রিন্ট। হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে কোন হসপিটাল? আমাকে বলেন আপনারা, কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বলল যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, তাই। আমি বললাম ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনলি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাবো, ভদ্র মানুষ না উনি, নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। আমার যেখানে আমি প্রাইভেসি ফিল করি না, আমি মানুষ সাথে নিয়ে যাই। এখানে 1-2 জন আমার ভাই ব্রাদার আছে, তারা জানে, আমি তাদেরকেও অনেক সময় ইনফর্ম করি যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। আমার ভাই আমার সাথে থাকে, আমার ফ্রেন্ড আমার সাথে থাকে, আমি কখনো বাইরে মুভ করি না। আমার কোনো রিউমার নাই, আপনারা কেউ বলতে পারবেন না আমার একটা রিউমার আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা প্রত্যেকে মুসলমান, আমি শিওর মুসলমান হন, যেই ধর্মের হন, আমার কোনো রিউমার আপনারা কেউ বলতে পারবেন? আপনাদের হাতে আছে। এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে, আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাড়ি ওনার, যেই লোক বাংলায় কথা বলতে পারে না। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায় উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে। আর 10 জনের সাথে মিলায় দেখেন, সে বাংলায় কথা বলতে পারে না। তার ভাষা, মানে উনি যেই ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। আমি বসার পরে বললাম যে জি ভাইয়া, সালাম দিয়ে বললাম যে জি ভাইয়া বলেন। উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে ইমন বসা, আমি এই পাশে বসা। একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আনএডুকেটেড, ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধরতো,
সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি দিতে দিতে বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো, একটা ভয়েস আমি আপনাদেরকে শোনাবো, দাঁড়ান আমি একটা ভয়েস শোনাবো, শুধু কালকে রাতে একটা ভয়েস শোনাবো। ও কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট করতে পারছেন ওকে? তাহলে কি ওকে অ্যারেস্ট করতে পারছেন? ও আমাদের 6 বিঘা জায়গা দখল করে আছে, যতবার আমরা সাইনবোর্ড দিই ততবার ও উঠায় ফেলায় দেয়। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দেয় না। ও কত লোকজন রেখে ভয় মানে করে সন্ত্রাসীগিরি করে, ওর তো অনেক কাহিনী আছে। থানাটা আছে, থানার কিন্তু সবকিছু কেনাও, থানার পুলিশ ওকে আগে থেকে সরায় দেয়। আগেও অনেকবার ওয়ারেন্ট নিয়ে আমরা গেছি, ও পুলিশ ওকে সরায় দেয় আগে থেকে, এটা মাথায় রেখেন। এটা একজনের ভয়েস শোনাইলাম, এরকম হাজার। আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবে না, আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করব না। আপনি তো আমাকে ভাইয়া এটা বলতে পারেন না এটা কে, আমি তো কারো নাম ডিসক্লোজ করব না। এটা একজন ভুক্তভোগী, এরকম 100 ভুক্তভোগী আছে। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি, বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এইটা, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে বললাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের, আই এম ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে, আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। ইটস বিন 6 years আই এম লিভিং ইন বনানী, মাই হাউস ইজ ইন বনানী। আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না, হ্যাঁ যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। এন্ড ইটস বিন 6 years আই এম লিভিং ইন বনানী ইন ওয়ান হাউস। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম, ধরেন এটা ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই আমি তো দোয়া পড়া শুরু করে দিছি।